এত কষ্ট মানুষ কিভাবে সইতে পারে বলতে পারেন আমাকে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গত পর্বে বলেছিলাম আমি ওমান এয়ারলাইন্সে করে ট্রানজিট বিমানের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো মাঝখানে আমার ওমানে 1 ঘন্টা ট্রানজিট আছে। সো 1 ঘন্টা আমার ওখানে ওয়েট করতে হবে, দেন আমি আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে সকাল হচ্ছে, সকাল ঘনিয়ে এলো এবং আস্তে আস্তে কালো আধার মুছে গিয়ে একেবারে ভোরের আলোয় ভরে উঠলো। আমি একেবারে গত পর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমি একেবারে বিমানের জানালার পাশে, একেবারে বিমানের পাখার পাশেই বসেছিলাম। দ্বীপের মতো ছোট্ট একটি দেশ হচ্ছে ওমান। দেখেন চতুর্দিকে সাগর, তার মাঝখানে হচ্ছে দ্বীপের মতো, মাঝখানে হচ্ছে এই ওমান। আমাদের বিমানটা কাত হয়ে গেছে, বুঝতেই পারছেন না, এটা পুরোপুরি বিমানটা কাত হয়ে গেল। মানে বিমান ল্যান্ড করবে, নিচের দিকে নামবে, তাই আস্তে আস্তে এভাবে একবার একাত আর একবার ওকাত হতে হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান ল্যান্ড করবে। কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করব, দেন 1 ঘন্টার মতো, দেন 1 ঘন্টা পর আমরা আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। এদিকে তো মন ভালো নেই, তার উপর একের পর এক ঝড় ঝামেলা আমার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, বাকিটা পরেই বলছি। এই তো ল্যান্ড করলো এবং ওই যে আমাদের বিমান। আমরা নেমে এখানে এসে একটু দাঁড়ালাম, কারণ পুরো এয়ারপোর্টটা কতটুকু, যেহেতু উপর থেকে দেশটাকে দেখতে পেলাম ফুল কত ছোট, বাট এয়ারপোর্টটা কতটুকু সেটা একটু দেখার জন্য দাঁড়ালাম। একেবারে ভোরে নেমেছিলাম তো, তাই মনে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ, কিন্তু আসলে মেঘলা না, মাত্র ভোর। তো ভিতরে এসে বসলাম। ইমিগ্রেশন বলতে চেকিং হলো, আমাদের অনেক ঘুরতে হয়েছে, ভিতরে অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে। কোথায় গিয়ে বসতে হবে তার জন্য 1 ঘন্টার জন্য আমার 40 মিনিটই হাঁটতে হয়েছে। হাঁটাহাঁটি শেষ করে সব প্রসেসিং কমপ্লিট করে এই বসলাম। বসে মনে হয় 10 মিনিটও রেস্ট নিতে পারলাম না, এর মধ্যেই ডাক পড়ে গেল যে বিমানে উঠতে হবে। তো আর কি করার, এই তো বসে একটু ভিডিও করলাম, কেউ ফ্রেশ ট্রেশ হচ্ছে। উপরের বাইরে থেকে দেখতে ওমান তেমন একটা এয়ারপোর্টটা সুন্দর না, বাট ভেতরে কিন্তু মোটামুটি খারাপ না। তবে ওমান এয়ারপোর্টের সার্ভিসটা আমার কাছে একদম ভালো লাগেনি, কেউ একটু হেল্প করার মতো ছিল না। এই তো সবাই বিমানে উঠে পড়লাম, বাট আসার সময় যে পরিমাণ যাত্রী ছিল সেই পরিমাণ যাত্রী ওমান থেকে বিমানে উঠেনি। হয়তো তারা সৌদি আরব থেকে ওমানেই নেমে গেছে, বা হয়তো অন্য কোনো দেশে অন্য কোনো বিমানে তারা চলে যাচ্ছে। তো যাই হোক, এবার আর আমার জানালার পাশে বসার সৌভাগ্যটা হয়নি, আমার মিডল রোতে মাঝখানে বসতে হয়। তো আমি ফার্স্ট টাইম, এর আগে কখনো সকালবেলা আমার প্লেন জার্নি করা হয়নি, কারণ এর আগে যতবার এসেছি ততবার আমার রাতে ফ্লাইট ছিল। আর রাতের প্লেন জার্নির কারণে আমি এই এত সৌন্দর্যগুলো কখনো উপভোগ করতে পারিনি। দিনের বেলা যে আকাশটা এতটা সুন্দর হয়, নিজের চোখের সামনে সকাল হতে দেখলাম, কিভাবে সূর্য উদয় হলো, এত সুন্দর মেঘ, এত সুন্দর মেঘের মাঝে কিভাবে বিমানটা ভেসে বেড়াচ্ছে, এগুলো নিজ চোখে কখনো দেখতে পেতাম না যদি দিনের বেলা আমি বিমানে জার্নি না করতাম। আপনারা সবসময় দিনের বেলা ফ্লাইট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আকাশের সৌন্দর্যটা নিজে বসে থেকে স্বয়ং দেখতে পাবেন। আর যখনই বিমানের পাখায় ধাক্কা লাগছে মেঘের, তখনই দেখেন ঝাঁকুনি দিয়ে উঠছে বিমান। কি সুন্দর দৃশ্য! আল্লাহ কি না তৈরি করতে পারেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন। মাঝে মাঝে মনে হয় নীলের মাঝে সাদা, নিচে হচ্ছে পানি, তার উপরে হচ্ছে বরফের খণ্ড দেখা যাচ্ছে। তো আমাদের বিমানটা আবারও একটু একটু করে কাত হচ্ছে এবং অ্যানাউন্সমেন্ট দেওয়া শুরু করেছে, বিকজ হয়তো আমরা বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি। তো আমাদের বিমান ল্যান্ড করবে আমাদের। আর যখন এইভাবে ঝাঁকি দিয়ে উঠছে বা অতিরিক্ত পরিমাণ মেঘ দেখা যাচ্ছে, তখন বারবারই অ্যানাউন্স করতেছে যে সবাই যেন সিট বেল্ট বেঁধে থাকে এবং ওয়াশরুমে না যায়। এটার জন্য বারবার সিট বেল্টের যে ইয়াটা থাকে, ওয়ার্নিং থাকে, সেটা বারবার কিছুক্ষণ পরপর লাইটিংটা অন হয়ে যায়। তো আমরা এই যে বাংলাদেশের ভূমি দেখতে পাচ্ছি, আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলাদেশকে দেখতে পাচ্ছি।
দেখা যাচ্ছে ছোট আমাদের ভূখণ্ডকে আমরা এসে পড়েছি। সো এটা যেহেতু ল্যান্ড করবে তো আমাদেরকে সিট বেল্ট পরতে বলেছে, আমরা সবাই সিট বেল্ট পরে বসে আছি। মনে সকল ব্যথা নিয়ে নিজেকে নিজে সান্ত্বনা দিতে দিতে এবং আল্লাহর এত সুন্দর পৃথিবীকে নিজে উপভোগ করতে করতে সময় কোন দিক দিয়ে গড়িয়ে গেল, পৌঁছে গেলাম বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে পৌঁছেই আমার বিপত্তি শেষ হলো না, শুরু হলো একের পর এক বিপত্তি। আপনারা হয়তো সকলেই জানেন এয়ারপোর্টে অনেক কিছু বিধিনিষেধ আছে, অনেক কিছু ক্যারি করতে দেয় না, তার মধ্যে পাওয়ার ব্যাংকটাও ছিল। তো আমার অনেকবার পাওয়ার ব্যাংক ওরা রেখে দিয়েছিল, তো আমি আমার পাওয়ার ব্যাংকটা ব্যাগে রাখিনি নিয়ে যাওয়ার ভয়ে। তো কথা হচ্ছে আমার ফোনের ফার্স্টলি আমার চার্জ চলে যায় এবং ফোনটা আমি এয়ারপোর্টে ঢুকতে না ঢুকতে আমার ফোন বন্ধ হয়ে যায়। আমি খুব বড় বিপদে পড়ে যাই, কারণ ফোন ছাড়া তো আসলে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই এবং আমি কিভাবে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করব, কিভাবে তাদেরকে আসতে বলবো, তার মাঝে আমি 2 ঘন্টা আগে পৌঁছে গিয়েছি, কারণ ওদের টাইম রেসপন্সিবিলিটি খুবই ভালো ছিল। ওদের পৌঁছানোর কথা ছিল 4টায়, তারা 2টায় এসে পৌঁছেছে। পরে আমি একজনের সহযোগিতায় একটি ফোনের মাধ্যমে আমার মা বাবার সাথে যোগাযোগ করি, কিন্তু সমস্যা তো হয়ে গেছে আরেকটা, আমি আমার লাগেজ কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। লাগেজ খুঁজতে খুঁজতে আমার মা বাবা এসে বসে আছে, বাট আমি এখনও বের হতে পারিনি। সব মিলিয়ে খুব একটা বিপত্তি আমার। বের হয়ে দেখি আমার বাবা মা আমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে। দেন গাড়ি নিয়ে যাওয়ার পথে আমার আম্মুর ফোন থেকে আমি ফুটেজটুকু শুধু নেই। এদিকে আসতে না আসতে 1 ঘন্টার মধ্যেই ঘটে বিপত্তি। আমার মেয়ে তো সবাইকে কাছে পেয়ে অনেকদিন পর মহা খুশিতে দৌড়াদৌড়ি করে মামার সাথে এবং সবার সাথে খুব মজা করতে করতে হঠাৎ পড়ে গিয়ে খুব মারাত্মক ব্যথা পেয়ে তার মাথায় সাংঘাতিক আঘাত লেগে 4টা সেলাই লাগে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।